এখন রয়েছি ভুটানে। এই জাস্ট এটা হলো গেট, এই যে গেট পিছনে। বলুন তো, এটা হচ্ছে চা, এটা হচ্ছে সাহেব বাবু বানিয়েছে চা, এই যে। আর সেটা ডিস্ট্রিবিউট করছে কিসে? বাটিতে। আরে বাড়িতে কোনদিন চা খেয়েছিস? খুব ভালো লাগে বাড়িতে চা। সকাল সকাল কাজের ছেলে একদম ঘুম থেকে উঠেই মুখ ধুয়েই শুরু করে দিয়েছে কি ম্যাগি বানাতে। দেখুন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আরও একবার স্বাগত আপনাদের এই অরুণাচল প্রদেশ ট্যুরের ডে 3-তে। তো আজকে হতে চলেছে এই ট্যুরের সবথেকে সুন্দর এবং সবথেকে আকর্ষণীয় একটা দুর্দান্ত জার্নি। কারণটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। কারণ আজকে থাকবে রাস্তার দুই দিকে সিনিক বিউটি এবং তার সাথে আজ প্রথম শুরু হতে চলেছে পাহাড় জার্নি। তো চলুন যাওয়া যাক। বলো কি বলছো? ঠিক আছে, 10 স্পিড ধরা যাচ্ছে না। গা ধুবি না? হোটেলে এসে এরকম ভাবে পড়ে থাকলে হবে? সবাই ও গা স্নান করা হয়ে গেছে, দেখো পা তুলে ভালো স্নান। তোর অবস্থা কি? সকাল কাজের ছেলে একদম ঘুম থেকে উঠেই মুখ ধুয়েই শুরু করে দিয়েছে কি ম্যাগি বানাতে। দেখুন ম্যাগি বানাচ্ছে সকাল সকাল একদম হোটেলের রুমে। ইলেকট্রিক কেটলি নিয়ে এসেছি, সমস্ত সরঞ্জাম এনে ম্যাগি বানাচ্ছে। আমাকে দিয়েছে স্যালাড কাটতে, এই যে আমি স্যালাড কাটছি। আর সমস্ত বাটি চামচ যা লাগে মানে A to Z সমস্ত কিছু পাবেন এনার কাছে। এই যে দেখুন, সব বাড়ির থেকে সব কিছু বহন করে নিয়ে এসেছে। এই জন্যই তো ব্যাগে এত কিছু লাগে। তো আমরা বেরিয়ে পড়বো মোটামুটি ধরে নিন ওই 8টা নাগাদ। তো তার আগে একটু সামান্য ম্যাগি চা যতটুকু হয়। বলুন তো, এটা হচ্ছে চা, এটা হচ্ছে সাহেব বাবু বানিয়েছে চা, এই যে। আর সেটা ডিস্ট্রিবিউট করছে কিসে? বাটিতে। আরে বাড়িতে কোনদিন চা খেয়েছিস? খুব ভালো লাগে বাড়িতে চা। এই যে উনি বাড়িতে, কই তোর বাড়ির চা দেখা, দেখা বাড়ির চা। ভিউয়ার্স, তো দেখতেই পাচ্ছেন আসাম ত্যাগ করছি আমরা, চলেছি অরুণাচলের পথে, যাবো আমরা ডিরাং। আর এই যে সমস্ত বাইক রেডি, পুরো প্যাক আপ সবার, এই যে রয়েছে সামনে রয়েছে। এখন আমরা একটা কফির ব্রেক নেব এবং 10টা ঘড়ির কাটা এখন 10টা বাজে এবং এখন রওনা দেব ডিরাংয়ের উদ্দেশ্যে। তো আসাম থেকে আমরা বেরিয়ে পড়েছি এবং যেটা বেরোনোর টাইম ছিল আমরা অনেকটাই লেট করে বেরিয়েছি। জানি না এখন পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত্রিটা কতটুকু হবে, কারণ হচ্ছে প্রথম দিকেই এখানে 4 ঘন্টার মতো আমরা লেটে বেরিয়েছি, যেটা আমাদের 8টার আগে বেরোনোর কথা, কিন্তু আমরা বেরিয়েছি 10টারও পরে। তো বুঝতেই পারছেন বাঙালি মানুষ, বেরোতে একটু লেট হবেই। আর সত্যি কথা বলতে আজকের জার্নিটা এতটা সুন্দর হবে এটা নিজেও কল্পনা করতে পারিনি। কারণ পাহাড়ের আগেই এবং আসামের মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, মানে কোনো জনবসতি নেই এবং শুধু চারিদিকে মাঠ এবং তার সঙ্গে রয়েছে ব্রিজ এবং নিচ দিয়ে বয়ে চলেছে নদী। তো এই রকম পরিবেশ সত্যি দেখলে, আমরা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে এইরকম যদি আপনারা পরিবেশ পান তো বাইক রাইড করতে কার না ভালো লাগে এইরকম পরিবেশে। আর এইভাবেই আমরা বাইক রাইড করতে করতে প্রবেশ করলাম চা বাগানের মধ্যে। সত্যি বলতে এইরকম পরিবেশের মধ্যে বাইক রাইড একটা অসাধারণ ফিলিংস এনে দেয় নিজেদের মধ্যে, যেটা আর ভাষায় কল্পনা করা যায় না। যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি সুন্দর পরিবেশ। ভুটান প্রবেশের মুখে এখানে লেখা রয়েছে দুদিকে চা বাগান এবং লেখা রয়েছে হাতি যে কোনো মুহূর্তে চলে আসতে পারে রাস্তায়, তো সাবধান থাকতে হবে। আর হাতি যদিও কম আসে রাস্তায়, দেখা যায় খুবই কম, আর তো আসতে পারে। প্রথম চা বাগান পড়লো যেতে যেতে পথে, তো না দাঁড়িয়ে আর পারলাম না। ফার্স্ট চা বাগান অন্তত একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করাই যায়। তো এটা হচ্ছে ভুটান যাওয়ার পথে, সামনে ভুটান বর্ডার পড়বে এবং তার আসাম থেকে পেরিয়ে আমরা যে রাস্তাটা ঢুকছি উলথুড়া এরকম একটা কীরকম জায়গার নাম সামনে রয়েছে। তো সেখান থেকে আমরা এই যে ভিতর দিয়ে চা বাগান রয়েছে, গাড়ি টাড়ি আসছে ভিতর দিয়ে। এখন ভাবলাম একটু এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নেওয়া যাক, তারপরে তো ভিউজ আপনাদের দেখাবই। তো সত্যি বলতে জীবনে প্রথম এইরকম অনুভূতি যে দুই দিকে চা বাগান আর মাঝ দিয়ে এত সুন্দর রাস্তা, আর যার মধ্যে দিয়ে আমি বাইক রাইড করছি। এটা একটা আলাদাই অনুভূতি আমাকে এনে দিয়েছে, যেটা ভাষায় আপনাদের সামনে আমি কল্পনা হয়তো করতে পারছি না। কিছুটা যেতেই চা বাগান শেষ এবং সামনেই পড়লো দেখুন জনমানবহীন এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে, যেটা সবথেকে মনোমুগ্ধকর করেছে আমাকে।
কারণ আজকে মনে পড়ে যাচ্ছে আমার সেই গানগুলোর কথা। কোনগুলো বলুন তো? ওই যে আছে না, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। হ্যাঁ, আজকে সেই রকমই মনে হচ্ছে যে আমরা গ্রাম ছেড়ে রাঙামাটির পথ দিয়ে ওই মাটির মানে ঘ্রাণ নিতে নিতে এবং প্রকৃতির ঘ্রাণ নিতে নিতে আমরা পৌঁছে যাচ্ছি একের পর এক মাঠ পেরিয়ে, একের পর এক ঘাট পেরিয়ে, একের পর এক ব্রিজ পেরিয়ে, বিভিন্ন জায়গা জমি পেরিয়ে পৌঁছে যাচ্ছি আমরা যেন প্রকৃতির এক কোন দিশায় হারিয়ে যেতে চলেছি। আর এইভাবে যেতে কার না ভালো লাগে বলুন? তাই এই ট্যুরটা আমার জীবনের সব থেকে স্মৃতির ট্যুর। তো চলুন উপভোগ করতে থাকি। আমরা রয়েছি এখন ডিমাকুচি বলে একটা জায়গায়। আমরা বলতে আমরা দুজন, ওরা পিছনে পড়েছে আমাদের এবং ওখানে ওরা ব্রেকফাস্ট আছে। তো আমরা এগিয়ে এসেছি অনেকটা, ডিমাকুচি বলে একটা জায়গা। তো সেইখানে এসে আমরা আপাতত ব্রেকফাস্ট করব। এই যে একটা রেস্টুরেন্ট, খুব ভালো রেস্টুরেন্ট, আর না এরকম নাম কুছ হোটেল কাম রেস্টুরেন্ট। তো এখান থেকে আমরা চলুন কিছু খেয়ে নিই, তারপর শুরু করছি। ছেড়ে সকলে আবার একত্রিত হয়ে আবার বেরিয়ে পড়লাম সেই প্রকৃতির মধ্য দিয়ে এক নতুন প্রকৃতিকে দেখার জন্য, নতুন প্রকৃতিকে খোঁজার জন্য। এবং সামনেই রয়েছে ভুটান বর্ডার, এবং দেখাবো আপনাদের ভুটান বর্ডার ক্রস করার সময় অবশ্যই আপনাদের সেগুলো দেখাবো এবং সমস্ত কিছু বলবো। তো তার আগে চলুন আরও প্রকৃতিকে আমরা অনুভব করে নিই। আমরা সবাই এখন একসঙ্গে ট্রাভেল করছি খুব ধীরে ধীরে, কারণ গুগল ম্যাপস আমাদের বলছে আর কিছুক্ষণ পরেই রয়েছে ভুটান বর্ডার। তো আমাদের সকলেকে একসঙ্গে থাকতে হবে, একসঙ্গে ভুটানে যেহেতু প্রবেশ করতে হবে, তাই এখন সকলে আমরা একসঙ্গে। এবং দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে বোর্ড, এবং সামনে থেকে দুটো ভাগ হয়ে যাচ্ছে রাস্তা, একটা সোজা যেটা চলেছে অরুণাচলের পথে, এবং আমরা এখন বাদিক দিয়ে নেব, এটা ভুটান প্রবেশ করছে। কারণ একটুখানা গেলেই ভুটানের ওই যে সামনে গেট দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ভুটান বর্ডার। এবং এখান থেকেই যাব, তেল ফিল আপ করবো, এবং তেলটা ফিল আপ করে এসেই আবার ঘুরে কিন্তু এই রাস্তা দিয়েই সামনের দিকে যেটা দেখলেন চলে গেল, সেই রাস্তা দিয়েই আমরা যাব। তো ঢোকার মুখেই দেখতেই পাচ্ছেন সমস্ত লাইন, বাইক থেকে শুরু করে 4 চাকার লাইন, এবং কিছু গাড়ি চলেও আসছে তেল ফিল আপ করে। তো এগুলো কিন্তু সব ওই তেল ফিল আপ করতেই যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আসামের লোকাল মানুষের গাড়িও রয়েছে, যারা প্রতিনিয়ত এখান থেকে তেল নিতে যায়, কারণ তেল এখানে খুবই সস্তা। ভোটার কার্ড বের করতে পারে কি তাহলে? ভোটার কার্ড বের করতে হবে? হ্যাঁ, শুধু একটা কার্ড হলে হয়ে যাবে তো? এক কাজ করো, দেখো একজনও দাঁড়াও এখানে। একজনের আর সবাইকে যেতে হবে, সবারই লাগবে। সবাইকে তো লাগবে। ও না, একজন বাইকের এখানে থাকুক, দুজন তোরা দুজন এখানে থেকে যা। আপনাকে দিয়ে 3 জন দিয়ে এই তোমাদের এই একজন ও এখানে থাকলে তো হবে। চারজন 4টে বাইকে গেলেই তো। তাহলে আমি কার্ডটা তো দিতে হবে তোকে, কার্ডটা বের কর। 5 জন যাওয়ার দরকার নেই। ওই নেই, রাহুল কার্ড 5 জন কি লাগবে? ভোটার নেবে, ভোটার তেলটা লাগে। আমি বারবার গেল। চলো বাইক নিয়ে যাই, বাইক নিয়ে তোর বললাম ভোটার নিয়ে নে, চলো বাইকটা নিয়ে যাও। ভোটার যা তো প্ল্যান ছিল না যাবে, চলো বাইকটা নিয়ে যাও। বাইকে যাচ্ছে নাকি? বাইক নিয়ে যেতে হবে, নিয়ে যাই চল। তো আপনাদের জানার জন্য একটা কথা বলে রাখি, আমরা এখন সামনের দিকে যাচ্ছি, এবং গাড়িটা ওখানে পার্ক করতে পারবেন আপনারা। সামনের দিকে গেলে ওখানে পার্ক করার জায়গা রয়েছে, ওখানে পার্ক করতে পারবেন। এবং এখানে আপনাদের ভিতরে ঢোকার জন্য ভুটানে আপনাদের হচ্ছে লাগবে গাড়ির আরসি এবং আপনার ডকুমেন্ট, ভোটার কার্ড বা আধার কার্ড, বা কোনো কোনো ক্ষেত্রে দুটোই দেখতে পারে। তো এইগুলো আপনারা সঙ্গে
রাখবেন ফিজিক্যালি কেন রাখবেন, কারণ হচ্ছে এখানে কোনোরূপ নেটওয়ার্ক থাকে না, যেহেতু এটা ভুটান বর্ডার সাইড হওয়ার জন্য এখানে কিন্তু কোনোরূপ নেটওয়ার্ক আপনারা পাবেন না। তাই মোবাইলের পরিবহন বলুন, ডিজিলকার বলুন, এখানকার ডকুমেন্ট ভ্যালিড হবে না। আপনারা ফিজিক্যালি ডকুমেন্টগুলো রাখবেন এবং বাইরে বের করে রাখবেন, যাতে তাড়াতাড়ি করে আপনারা ডকুমেন্টগুলো নিয়ে পাশেই লাইন রয়েছে, ওখানে লাইন দিয়ে ডকুমেন্টগুলো দিয়ে এটা নিতে পারেন, টোকেনটা নিতে পারেন। এই হলো বিষয়। এর আগে যে গেটটা আপনাদের দেখিয়েছিলাম সেটা ছিল ইন্ডিয়ার গেট, ভুটানে ঢোকার জন্য ইন্ডিয়ার গেট। এটা হলো ভুটানের গেট। এখানেই আপনার ওই পাসটা চেক করবে এবং আপনাদের ভিতরে প্রবেশ করাবে। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো পিলিয়নকে অ্যালাউ করবে না, শুধুমাত্র রাইডার। এখন রয়েছি ভুটানে, এই জাস্ট এটা হলো গেট। এই যে গেট পিছনে, এই গেট দিয়ে ঢুকেই এই যে গেট দেখতেই পাচ্ছেন, গেট দিয়ে প্রবেশ করার পরে এখানে সিকিউরিটি চেক আপে এখানে সব কিছু জমা করার পর এখন আমরা পিছনের দিকে দেখতে পাচ্ছেন তেল পাম্প। এখানে এই ভারত পেট্রোলিয়ামের অফিসে আমরা এখন যাব, অয়েল ফিল করাবো, কারণ তেল এখানে খুব সস্তা। তো ভুটান থেকে তেল পুড়ে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি ভুটান থেকে, কারণ আমাদের ভুটানে ঘোরার কোনো উদ্দেশ্য নেই। এখন চলে যাব সামনের দিকে অরুণাচলের পথে এবং পাহাড়ে উঠে গিয়েছি। প্রথম আমাদের চেক ইন, এখানে চেক ইন করা হচ্ছে। ভুটান থেকে পেট্রোল ভরিয়েছি 64 টাকা 90 পয়সা লিটার এবং পাশেই, এবং তারপর আমরা এখন চলেছি অরুণাচলের পথে এবং ফার্স্ট টাইম পাহাড় রাইড চলেছি। পাহাড় রাইডের দিকে গাড়ি এখানে কোনো ডকুমেন্ট লাগছে না, তবে এখান থেকে আপনাদের আইএলপি শো করতে হবে। এবং হচ্ছে দ্বিতীয়ত যেটা আছে, এখান থেকে যতজন আপনার গ্রুপ যাচ্ছেন সেই গ্রুপের একজনের ডকুমেন্ট থাকলেই, তার টোটাল ডিটেলস, তার আইডি কার্ড সমস্ত কিছু দেখালেই এবং আপনাদের আইএলপিগুলো দেখালেই আপনারা এখান থেকে সহজেই এন্ট্রি পেয়ে যাবেন। আর ভুটানে যাওয়ার সময় কিন্তু পিলিয়ন অ্যালাউ করছে না, কারণ ও ছিল পিলিয়ন, আমার ওকে যেতে দেয়নি, শুধুমাত্র ড্রাইভার। এবার জানি না পিলিয়নের জন্য আলাদা কোনো শিডিউল করতে হবে বা কোনো পারমিশন আলাদা লাগবে কি না। তো বললো জাস্ট না, পিলিয়ন অ্যালাউ নেই, তেল ভরো চলে যাও। তো একদম বর্ডারেই, ভুটান বর্ডারেই রয়েছে তেল পাম্প, সেখান থেকে ভারত পেট্রোলিয়াম থেকে তেল ফিল আপ করে চলে এসেছি। তো চেকপোস্ট পার করে সামনে কিছুটা এগিয়ে আসতেই সামনে রয়েছে এত সুন্দর বিউটি, এবং যার জন্য আমাদের এই এত দিনের ক্লান্তি, এতটা পথ পাড়ি দিয়ে আমাদের আসা, সেই পাহাড়ের কিন্তু আমরা দেখা পেয়ে গিয়েছি সামনের দিকে। এবং হ্যাঁ, সামনের দিকে যে পাহাড়গুলো দেখছেন আমরা সেই দিকেই যাব। এবং পাহাড়ের যে এদিক ওদিক ঢালের যে রাস্তা, যেটাতে মেন বিউটি পাহাড়ে বাইক চালানোর, সেটা কিন্তু অলরেডি আমরা পেয়েছি। কারণ হচ্ছে এদিক দিয়ে যে বাঁকানো পথ, সেগুলো কিন্তু ধীরে ধীরে শুরু হচ্ছে। খাড়াই উতরাই রাস্তা এবং বাঁকানো রাস্তা। তো এই দুইয়ের জন্যই তো এই পাহাড়ে আসা। আর সামনে দেখতেই পাচ্ছেন 150 সিসির পালসার নিয়েও কিন্তু পাহাড়ে আসা যায়, সেটা সে প্রমাণ করে দিয়েছে। এবং দেখুন তার বাইকটাকে যদি আমি সম্পূর্ণ দেখাই, তাহলে বুঝতেই পারছেন যে তার কিন্তু কোনো অসুবিধাই হয়নি। সে এতটা পথ, না রয়েছে তার কাছে কোনো রাইডিং গিয়ার্স, না রয়েছে ভালো গাড়ি। আরে ভাই, বুকে যদি থাকে সাহস এবং ঘোড়ার যদি থাকে অদম্য ইচ্ছা, এবং যদি থাকে প্রকৃতিকে দেখার একটা নেশা, তো এইসব কিছু লাগে না বস। তবু বলবো যে আপনারা যদি আসেন, অবশ্যই আমি কখনোই বলবো না যে রাইডিং গিয়ার ছাড়া আপনারা আসেন, কারণ হচ্ছে রাস্তায় বলা যায় না কখন কি হয়। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন রাইডিং গিয়ার্সের সঙ্গেই পাহাড়ে বাইক রাইড করার। ও আসেনি মানে এটা নয় যে সম্ভব না, কারণ ও খুব তাড়াতাড়ি, খুব কম দিনের মধ্যে ও ট্যুরটা অ্যারেঞ্জ করেছে, এবং যতটুকু হয় ঠিক ততটুকুই ও নিয়ে কিন্তু পাহাড়ে ঘুরতে এসেছে। ওর ইচ্ছাটা ছিল পাহাড়ে ঘুরতে আসার, এবং এই যে 150 সিসির বাইক নিয়ে ও পাহাড়ে ট্রাভেল করতে পারবে, সেটা দেখাতে পারবে দুনিয়াকে, সেই জন্যই কিন্তু ও আজকে এখানে আসতে পেরেছে। এবং দেখুন এখনও পর্যন্ত কিন্তু ও সুন্দর এবং স্মুথলিভাবে চালিয়ে চলে যেতে পারছে। এখনও পর্যন্ত গাড়িতে কোনো সমস্যা হয়নি, বা ওরও কোনো চালাতে কোনো সমস্যা হয়নি। তো কিছুটা পথ চালিয়ে এসে পাহাড়ে সবে শুরু, ঠান্ডা অলরেডি লাগতে শুরু করেছে, আর প্রত্যেকেই চেষ্টা করছে যতটা পারে শীতের ড্রেস পরে নেওয়ার। তো এই যে দেখতেই পাচ্ছেন টোটাল একদম আমরা পৌঁছে গেছি অনেকটাই, এখান থেকে 141 কিলোমিটার এখনও রয়েছে আমাদের পরের ডেস্টিনেশন ডিরাং। তো এই এখানকার ভিউজটা অনেক সুন্দর, ওই জন্য দেখানোর জন্য একটু দাঁড়ালাম। ভিউজটা দেখুন, এখানকার ভিউজটা। What a lovely place. পাহাড় ক্যামেরায় ভালো লাগে না।
এ চল 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 চল। জার্নি সবসময় মানুষকে কিছু না কিছু শেখায়। ভ্রমণ এমন একটা অভ্যাস, যখন আপনার সেটা হবে তখন কিন্তু আপনি ঘরে থাকতে পারবেন না। তাই তো ওই 150 সিসির পালসার নিয়েও আসা যায়, আবার 350 সিসির মেটিওর নিয়েও আসা যায়, আবার হচ্ছে আপনার কখনো 411 সিসির হিমালয়ান নিয়েও আসা যায়। তাই গাড়ি কোনো ফ্যাক্টর নয়। ভ্রমণ যদি থাকে রক্তের নেশা একটা, তো যদি রক্তে আপনার সেই নেশাটা থাকে তো আপনাকে কেউ ঘরে আটকে রাখতে পারবে না। পাহাড়ে কিন্তু একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, কারণ পাহাড়ে সন্ধ্যাটা কিন্তু ঝুপ করেই নেমে যায়। কারণ এই পাহাড়ে রোদ থাকলেও আর একটা পাহাড়ে দেখবেন ঝুপ করে কখন সন্ধ্যা নেমে গেছে, এবং সন্ধ্যা থেকে সেটা যে কখন রাত্রে রূপান্তরিত হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন না। এবং তাই আমাদেরও এই জার্নি করতে করতে এবং সমস্ত কিছু দেখতে দেখতে আজকের যে এত সুন্দর পরিবেশ, এটা দেখতে দেখতে উপভোগ করতে করতে কখন সন্ধ্যা নেমেছে আমরা বুঝতেই পারিনি। এবং সন্ধ্যেবেলায় পাহাড় জার্নি কিন্তু একদম সেফ নয়। তাই যারা আসবেন অবশ্যই সন্ধ্যা এবং রাত্রিবেলায় পাহাড়ের জার্নিটাকে বন্ধ রাখবেন। আপনারা চেষ্টা করবেন যতটা দূর যাওয়া যায় ঠিক ততটা গিয়েই কিন্তু হোটেল বা কোনো রেস্টুরেন্ট আপনারা খুঁজে নেবেন। কারণ অরুণাচলের এই পাহাড়গুলো আপনারা একদিক থেকে যেমন আপনাদের অন্যদিকে ভয় রয়েছে, গাড়ি চালানোর ক্ষেত্রেও ভয় রয়েছে, অন্যদিকে কিন্তু রয়েছে বন্য জীবজন্তুর অ্যাটাকের ভয়। কারণ এখানকার বনে রয়েছে আপনার হায়না থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের হিংস্র লেপার্ড থেকে শুরু করে স্নো লেপার্ড সমস্ত কিছুই রয়েছে, এবং তার ইন্ডিকেটও করা রয়েছে অনেক জায়গায়। তো রাত্রিবেলায় আমি বলবো যে রাত্রিবেলা কখনোই এই সমস্ত রাইডে, বিশেষ করে পাহাড় রাইডে এবং অচেনা একটা জায়গায় আপনারা নাইটে রাইড করবেন না, যতই আপনার বাইকের লাইট ভালো থাকুক না কেন। কারণ রাত্রিবেলায় রাইডটা একদম পসিবল নয়। এবং আমরা খুব কাছাকাছি চলে এসেছি ডিরাঙের, এবং সন্ধ্যাও প্রায় নেমে এসেছে, যদিও মনে হচ্ছে আমাদের কিছুটা সময় রাত্রে নাইট ড্রাইভ করতে হবে। তো যেমনটা বলেছিলাম এবং যে ভয়টা আমরা নিয়ে চলছিলাম এতক্ষণ সেটাই হলো, এবং খুব শীঘ্রই পাহাড়ে রাত্রি নেমে গেছে দেখুন। এবং রাস্তা রয়েছে শুনশান, না রয়েছে কোনো গাড়ি, না রয়েছে কোনো জনমানব, এবং একদিকে রয়েছে আপনার বন এবং অপরদিকে রয়েছে কিন্তু পাহাড়ের ঢাল। তো এই অবস্থায় গাড়ি চালানো খুবই বুঝতে পারছেন ডেঞ্জারাস। এখানে বিভিন্ন বন্য জীবজন্তুর আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের চোর ডাকাতের উপদ্রব থাকতে পারে, যেহেতু এটা নতুন একটা জায়গা। যদিও আমাদের গাড়িতে রয়েছে লাইটের ভালো জোর, তবুও রাস্তা দেখতে কোনো অসুবিধা হয়তো হচ্ছে না, কিন্তু নতুন একটা জায়গা, রাস্তাঘাট সঠিক চিনি না। তো আপনারা চেষ্টা করবেন এই নাইট ড্রাইভটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি। আমরা যে টাইমে বেরিয়েছিলাম, বলেছিলাম না 4 ঘন্টা 5 ঘন্টা আমরা লেটে বেরিয়েছি, তো চেষ্টা করবেন ওই টাইমটা কভার করে আসলে কিন্তু ডিরাং একদম সঠিক টাইমে সন্ধ্যার আগে আগে আপনারা কিন্তু ডিরাং পৌঁছে যাবেন। আমরাও কিন্তু খুব একটা লেট নেই আর ডিরাং পৌঁছাতে, অনেকটা কাছাকাছি চলে এসেছি। তবুও দেখুন আমরা এখানে একটু দাঁড়াবো, কারণ হচ্ছে আমাদের এখান থেকে হোটেলটা খুব কাছেই দেখাচ্ছে। তো চলুন, নিচেই হোটেল রয়েছে, আমরা যাই। তো ফাইনালি আমরা পৌঁছেছি ডিরাঙের এই যে রুম। হোটেলের নামটা কি রে? ওই রিভার সাইড হোটেল। কালকে আমি নামটা বলে দেবো বা ডেসক্রিপশন বক্সে আমি নামটা দিয়ে দেবো। আমি নামটা দেখে ডেসক্রিপশন বক্সে নাম নাম্বার দুটো দিয়ে দেবো। এবং ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন পাশে রয়েছে শব্দ, এবং সকালবেলায় আমি ভালো করে হোটেলটা একবার ঘুরিয়ে আপনাদের দেখাবো। কত সুন্দর ভিউজে আমরা হোটেলটা পেয়েছি, একদম রিভার সাইডেড হোটেল নিয়েছি। কটেজ, আমরা রয়েছি কটেজে। এই যে দেখতে পাচ্ছেন এটা উডেন কটেজ। গাড়িগুলো সব আমরা সামনে পার্ক করেছি এইভাবে। আর অন্ধকার যেহেতু হয়ে গেছে, এখন বেশি না কথা বলাই ভালো। তো এখনকার মতন টাটা, গুড নাইট, আমরা এখন ঘুমোবো। আর এইটা হচ্ছে এখানে 3জন রয়েছি, সামনে রয়েছে 2জন। আর আপাতত আমরা বেশ ভালোই রয়েছি, চানমনে একদম। তো আসার পথে 2-1বার সমস্যা হয়েছিল না, রুম তো দেখানোরই আছে। রুম একদম সুন্দর, এসি গ্রেড কোয়ালিটি রুম ভাই। এসি নেই শুধু, তাই তো? এসি গ্রেড কোয়ালিটি, কিন্তু এসি নেই।
আর কিন্তু রুমের কোয়ালিটিটা যথেষ্ট ভালো, সেটা বোঝাতে চাইলাম, কারণ এসি রুমগুলো যতটা সুন্দর কোয়ালিটিবান হয় এটা ঠিক ততটাই কোয়ালিটিবান রুম। এবং দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু একদম ফুলফুলে নর্মালি, আর উডেন, সমস্ত উডেন রয়েছে। চার্জিং পোর্ট একটু কম রয়েছে, এটা আমাদের কমপ্লেন। আর গিজারটা নেই রুমে, এটা একটা সমস্যা। তো গরম জল ওরা দিয়ে যাবে, স্নান করতে হবে। এখন কেমন টাটা, স্নান টান সেরে এখন একটু শুয়ে পড়বো। ঠান্ডা লাগতে শুরু করেছে, হ্যাঁ বস ঠান্ডা লাগতে শুরু করেছে। জ্যাকেট আমরা কিন্তু অনেকক্ষণ আগেই পরেছি, প্রচুর আগে পরেছি আমরা জ্যাকেট, এবং ঠান্ডায় তো হাত পা পুরো জমাট বেঁধে গিয়েছিল। যদিও এখানে একটু ঠান্ডা কম, বোমডিলা হয়ে যখন আমরা আসলাম তখন বোমডিলায় একটু ঠান্ডাটা কম পড়েছিল। তো চলুন টাটা ভাইয়া, গরম জল